রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে ইরানের হামলায় নিহত 25 আমেরিকান সেনা কর্মকর্তা। ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির ত্রিমুখী হামলায় নরক দেখল ইসরায়েলিরা। হাইফাই ভবনের নিচে চাপা পড়েছে অনেক ইসরায়েলি। যুক্তরাষ্ট্রের মিত্র বিভিন্ন আরব দেশেও শত শত মিসাইল ও ড্রোন হামলা। ইরানে নতুন করে সর্বাত্মক হামলার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিখোঁজ পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের লঙ্কা কাণ্ড। হারিয়েছে 3 যুদ্ধ বিমান। কুয়েতে আমেরিকান সেনাদের একটি গোপন আস্তানায় রোববার মিসাইল হামলা চালিয়েছে ইরান আর্মি। হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন অনেক আমেরিকান সেনা কর্মকর্তা। হামলায় 25 জন সেনা অফিসার নিহত ও আহত হওয়ার দাবি করেছে ইরানের এলিট ফোর্স আইআরজিসি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মদ আল আহমাদ নৌঘাটির কাছে অবস্থিত আমেরিকান কমান্ডার ও কর্মকর্তাদের একটি গোপন অবস্থানে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, একাধিক ব্যালিস্টিক মিসাইল ও অ্যাটাক ড্রোন ব্যবহার করে নিখুঁত হামলা চালিয়ে স্থানটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়েছে। সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলের তৎপরতা দেখা গেছে আক্রান্ত এলাকায়। এছাড়া ইরান রোববার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে। কাদের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি নেভি জানিয়েছে, হামলার পর জাহাজে আগুন ধরে যায়। ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির হামলায় রোববার নরক দেখেছে ইসরায়েলিরা। ইরানের মিসাইল হামলায় হাইফাই একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেক ইসরায়েলি। রাতভর ইসরায়েলি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযানের মধ্য দিয়ে পার করেছে। আজ টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে 4 জন ইসরায়েলি ভবনের নিচে চাপা পড়ে আছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে হাইফাই একটি বেসামরিক ভবন সম্পূর্ণরূপে মাটিতে মিশে গেছে। ইসরায়েল আর্মি সূত্রে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত করেছে বন্দরনগরী হাইফা, বীর সেবা, কেন্দ্রীয় ইসরায়েল সহ বিভিন্ন এলাকায়। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েলের হামলায় যোগ দিয়েছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। ইসরায়েলের পাশাপাশি ইরান রোববার শত শত মিসাইল ড্রোন হামলা চালিয়েছে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র সেনা লক্ষ্য করে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বীর সেবার দক্ষিণে রামাত হোভাভ এলাকায় অবস্থিত একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। তাছাড়া দক্ষিণ ইসরায়েলের ডিমোনা অঞ্চলের কাছে পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল দাবি করেছে, তারা রোববার 106টি মিসাইল হামলা চালিয়েছে ইরানে এবং ইরানের বিভিন্ন এলাকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি আর্মি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই হামলায় ড্রোন এবং ক্লাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে। লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের একটি সামরিক জাহাজে হামলা চালিয়েছে তারা। লেবাননের উপকূল থেকে 68 নটিক্যাল মাইল দূরে থাকা সামরিক জাহাজটিতে হামলা চালানো হয়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ জাহাজটি লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। বেশ কয়েক ঘন্টা নজরদারির পর এই হামলা চালানো হয়। হামলায় একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর হামলায় গত 24 ঘন্টায় 108 জন আহত হয়েছেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা রোববার দিনভর পার করেছে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা ড্রোন প্রতিহতের মাধ্যমে। ইরান আর্মির বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী কুয়েতের বোবিয়ান দ্বীপে অবস্থানরত আমেরিকান বিভিন্ন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের জ্বালানি স্থাপনা ও সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের ড্রোন হামলায় কুয়েতের একাধিক তেল স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এর প্রতিবেদনে বলা হয়, এই হামলার ফলে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর বিভিন্ন স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। সংস্থাটি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত দমকল বাহিনী মোতায়েন করা হয়।
ইরান রোববার একদিনে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 1 ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন ও হার্মিস 900 ড্রোন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 ড্রোন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন বিমান। এছাড়া হার্মিস 900 ড্রোন ইসরায়েলের তৈরি আরেক শক্তিশালী ড্রোন বিমান। ইরান আর্মির দাবি, দেশটির ইস্পাহান প্রদেশে তারা 2টি MQ-9 রিপার ড্রোন এবং অনির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি হার্মিস 900 ড্রোন ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় ইরানে একাধিক যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান আর্মি। ইরান আর্মির আরেক বিবৃতিতে দাবি করা হয়েছে তারা ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের দুটি C-130 হারকিউলিস নামক সামরিক পরিবহন বিমান এবং একটি ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানের সময় তারা এই বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে। শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের F-15 বিমান বিধ্বস্ত হওয়ার পর ইরান আর্মি জানায় তারা নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম উদ্ভাবন করেছে। এর লক্ষ্য শত্রুর যুদ্ধ বিমান ও মিসাইল প্রতিহত করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী ড্রোন বিমান ভূপাতিত করার দাবি প্রমাণ করছে তাদের নতুন মিসাইল উদ্ভাবনের সত্যতা ও কার্যকারিতা। এদিকে ইরানের নিখোঁজ পাইলটের উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের লঙ্কা কাণ্ডের বিস্তারিত প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের CNN সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 7000 ফিট উঁচুতে দুর্গম একটি পাহাড়ি এলাকায় পাহাড়ের ফাটলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন নিখোঁজ পাইলট। আহত অবস্থায় তার হাতে তখন ছিল একটি পিস্তল, একটি যোগাযোগ ডিভাইস ও একটি ট্র্যাকিং বিকন। ফলে যুক্তরাষ্ট্র আর্মি তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরপর সেখানে কয়েক ডজন যুদ্ধ বিমান ও কমপক্ষে 1000 সেনা পাঠানো হয়। তারা ছিল এলিট ডেল্টা ফোর্স ও নেভি সিল 6 এর কমান্ডো বাহিনী। অভিযানের আগে আশেপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে স্থানীয় জনসাধারণকে দূরে রাখার জন্য। এতে নিহত হয়েছে অন্তত 9 জন ইরানি। এরপর দ্রুত ঘটনাস্থলে কমান্ডো বাহিনী নেমে তাকে উদ্ধার করে। অভিযানে দুটি C-130 সামরিক পরিবহন বিমান খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র আর্মি। তবে তাদের দাবি, ইরানকে ধোঁকা দেওয়ার অংশ হিসেবে প্রথমে একটি ফলস অভিযান চালানো হয়েছে এবং তার অংশ হিসেবে দুটি বিমান ধ্বংস করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে যায়। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে সেই ভয়ে বিমান দুটি ধ্বংস করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্টে এবং ব্রিজ ডে। ইরানের সব বিদ্যুৎ অবকাঠামো ও ব্রিজ উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প বলেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি ইরানিদের জন্য নরকের মতো হয়ে উঠবে। ট্রাম্পের এই আলটিমেটামকে সাইকো হিসেবে আখ্যায়িত করে ইরান আর্মি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের মতো হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। টেলিফোনে দুই নেতা ইরানে ভবিষ্যৎ ধ্বংসাত্মক হামলার বিষয়ে মত বিনিময় করেছেন। ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোর তালিকা করেছে ইসরায়েল। ট্রাম্পের আলটিমেটাম শেষে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে যৌথভাবে ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপর। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ও সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে ইরানের হাজার হাজার নারীরা প্রশিক্ষণ নিতে শুরু করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বন্দুক হাতে ইরানের সাধারণ নারীদের প্রশিক্ষণরত ছবি। ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি নতুন করে ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো তাদের হাত থেকে রক্ষা পাবে না। IRGCর একজন কমান্ডার বলেছেন, আমরা মানবতার দুশ্মন জায়নবাদী ইসরায়েলের প্রভু যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করব। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এক অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান সম্প্রতি ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সংঘটিত হয়েছে। F-15 জঙ্গি বিমানের 2 জন ক্রু বিপদে পড়ার পর যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি চরমভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। প্রথমেই লক্ষ্য করা যায় যে উদ্ধার অভিযানটি মোটেও সহজ নয়। প্রথম ক্রু উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের 2টি হেলিকপ্টার এবং একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কাছাকাছি সময়ে আরও 2টি বিমান কার্যকারিতা হারায়। বিপুল ঝুঁকির মধ্যেও প্রথম ক্রুর উদ্ধার আংশিকভাবে সফল হয়, তবে দ্বিতীয় ক্রু তখনও বিপদে ছিল। দ্বিতীয় ক্রুকে উদ্ধার করার প্রক্রিয়াটি আরো জটিল হয়ে ওঠে। ইরানের দুর্গম পাহাড়ি এলাকা
যেখানে পাথুরে চূড়া, সংকীর্ণ উপত্যকা এবং তীব্র ঢাল রয়েছে, সেখানে কোনো স্থির লোকেশন ছাড়া কাউকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। পাইলট নিজের বিকনের মাধ্যমে সংকেত পাঠাতে সক্ষম হয়, যা যুক্তরাষ্ট্রকে তার সঠিক অবস্থান জানতে সাহায্য করে। এই প্রযুক্তিগত সুবিধা ইরানিদের পক্ষে সম্ভব ছিল না। পাইলটের অবস্থান জানা সত্ত্বেও উদ্ধার কার্যক্রম সহজ ছিল না। প্রথমে সিআইএ মিস ইনফরমেশন ছড়ায় যে পাইলট ইতিমধ্যেই উদ্ধার হয়ে গেছে, যার লক্ষ্য ছিল ইরানিদের অনুসন্ধান বন্ধ করানো। এরপর যুক্তরাষ্ট্র প্রায় 1 ডজন প্লেন এবং হেলিকপ্টারে শতাধিক স্পেশাল ফোর্স মোতায়েন করে। উদ্ধার অভিযান শুরু হলে ইরানি গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাহিনী গুলি ও বোমা ব্যবহার করে। ফলে দেখা যায় যে উদ্ধার অভিযান শুধুমাত্র পাইলট খুঁজে আনা নয়, বরং এটি একটি বৃহৎ সামরিক কার্যক্রম যেখানে প্রতিটি পদক্ষেপ বিপদ সংকুল। মধ্যবর্তী পর্যায়ে দুটি C-130 উদ্ধারকারী বিমান কার্যত আটকে পড়ে। ইরানিদের দাবি অনুযায়ী এই দুটি বিমান ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্র আরও 3টি বিমান পাঠায় তাদের উদ্ধারের জন্য, কিন্তু শেষ পর্যন্ত বিমানগুলো উদ্ধার করা যায়নি। জীবিত এবং আহত ক্রু সহ বিমান দুটি ফেলে দিতে হয়। প্লেনগুলো যাতে ইরানিদের হাতে না পড়ে যায় তার জন্য আমেরিকানরা নিজেই সেগুলো ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে যে একটি সফল উদ্ধার অভিযান মানে সহজ পথ নয়। পাইলটকে জীবিত উদ্ধার করা যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য, তবে সেই সাফল্যের পেছনে বিপুল ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং বড় ধরনের সামরিক ও কৌশলগত মূল্য রয়েছে। প্রযুক্তিগত সুবিধা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অপারেশনাল পরিকল্পনা, মানবীয় সক্ষমতা এবং বাস্তব পরিস্থিতি সবই সমানভাবে প্রভাব ফেলে। অভিযানের প্রতিটি ধাপেই জটিল কৌশল ব্যবহার করা হয়েছে। পাইলটের বিকন সংকেতের মাধ্যমে অবস্থান শনাক্ত, মিস ইনফরমেশন ছড়িয়ে ইরানিদের বিভ্রান্ত করা, বিপুল সংখ্যক বিমান ও হেলিকপ্টার মোতায়েন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ এবং শেষ পর্যন্ত বিমানগুলো ধ্বংস করা, এই সব কিছুতে অপারেশনটির জটিলতা বোঝা যায়। F-15 ক্রু উদ্ধার অভিযান যুদ্ধক্ষেত্রে কৌশলগত পরিকল্পনার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি প্রমাণ করেছে যে শুধু প্রযুক্তি নয়, বরং মানবীয় সক্ষমতা, পরিকল্পনা, প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের সীমাবদ্ধতা বিবেচনা করে পদক্ষেপ নিতে হয়। প্রযুক্তি যেমন পাইলটের অবস্থান শনাক্ত করতে সাহায্য করেছে, স্থানীয় জনগোষ্ঠী এবং ইরানিদের উপস্থিতি অপারেশনকে আরও ঝুঁকিপূর্ণ করেছে। অভিযানের বিশদ বিশ্লেষণ প্রমাণ করে যে কোনো উদ্ধার কার্যক্রম শুধু মানুষের জীবন রক্ষার জন্য নয়, বরং বিশাল প্রযুক্তি, পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত চক্রান্তের সমন্বয়। সফলতা মানে সর্বদা সহজ পথ নয়, বরং সাফল্যের সঙ্গে যে মূল্য জড়িত তা অনেক বড় এবং বহুমুখী। যুক্তরাষ্ট্রের F-15 ক্রু উদ্ধার অভিযান একদিকে সাফল্যের প্রতীক, অন্যদিকে যুদ্ধ ও উদ্ধার কার্যক্রমের কঠিন বাস্তবতার দৃষ্টান্ত। এই অভিযান থেকে শিক্ষণীয় দিক হলো আধুনিক যুদ্ধ এবং উদ্ধার কার্যক্রমে প্রযুক্তির পাশাপাশি মানবিক ও কৌশলগত বিবেচনার গুরুত্ব। অপারেশনাল পরিকল্পনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় পরিস্থিতি, সম্ভাব্য প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষমতার সীমাবদ্ধতা হিসাব করাও সমান জরুরি। শুধুমাত্র উচ্চ প্রযুক্তি বা সংখ্যার উপর ভর করলে কোনো অভিযান সফল হওয়া কঠিন। সংক্ষেপে, উদ্ধার অভিযান প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে কোনো সাফল্য সহজভাবে আসে না। পাইলটের জীবিত উদ্ধার একটি সাফল্য, তবে তার পেছনে যে ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং কৌশলগত বিনিয়োগ রয়েছে তা কম নয়। এটি যুদ্ধের বাস্তবতা এবং উদ্ধার অভিযানের জটিলতা স্পষ্টভাবে তুলে ধরে। অভিযানটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সামরিক কৌশলবিদদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ। এটি প্রমাণ করেছে যে উদ্ধার অভিযান মানে প্রযুক্তি, পরিকল্পনা এবং মানবিক দক্ষতার নিখুঁত সমন্বয়। অপারেশনটির প্রতিটি ধাপে যে ঝুঁকি নেওয়া হয়েছে তা ভবিষ্যৎ পরিকল্পনায় মূল্যবান নির্দেশনা হিসেবে কাজ করবে। F-15 ক্রু উদ্ধার অভিযান একটি জটিল, ঝুঁকিপূর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অভিযান হিসেবে ইতিহাসে চিত্রিত হবে। এই যুদ্ধ ও উদ্ধার কার্যক্রমে সফলতার মূল্য, ঝুঁকি এবং প্রযুক্তি ও মানবিক সক্ষমতার সংমিশ্রণ স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। অভিযানের প্রতিটি ধাপে ঝুঁকি ও প্রযুক্তির সংমিশ্রণ প্রমাণ করেছে যে কোনো বড় উদ্ধার কার্যক্রম শুধু মানুষ রক্ষার জন্য নয়, বরং বিপুল পরিকল্পনা, ঝুঁকি এবং প্রযুক্তি ব্যবহার করে পরিচালনা করতে হয়। যুদ্ধের ইতিহাসে এই অভিযান ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় উদাহরণ হিসেবে থাকবে।
এটি স্পষ্টভাবে দেখিয়েছে যে সাফল্য মানেই সহজতা নয়। পাইলট জীবিত ও আহত উদ্ধার হওয়া অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য, কিন্তু তার পেছনে যে ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং জটিল সামরিক কৌশল ব্যবহৃত হয়েছে তা কোনোভাবেই ছোট নয়। এই উদ্ধার অভিযান প্রমাণ করেছে আধুনিক যুদ্ধ এবং উদ্ধার কার্যক্রমে শুধুমাত্র প্রযুক্তি বা সংখ্যার উপর ভর করলেই কাজ হয় না। মানবিক দক্ষতা, কৌশলগত পরিকল্পনা, স্থানীয় পরিস্থিতি, প্রতিপক্ষের সক্ষমতা এবং ঝুঁকির ব্যবস্থাপনা, এই সব কিছুর নিখুঁত সমন্বয় অপরিহার্য। পাইলট উদ্ধার হওয়া যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য হলেও এই সাফল্যের পেছনে মূল্য এবং ঝুঁকি এতটাই বড় যে তা ভবিষ্যতের যে কোনো অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করবে। এই অভিযান প্রমাণ করেছে যে কোনো বড় উদ্ধার কার্যক্রম শুধুমাত্র প্রযুক্তি বা সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়। এটি মানবীয় দক্ষতা, কৌশল, পরিস্থিতি বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমন্বয়। অপারেশনটির প্রতিটি ধাপে যে পরিকল্পনা, ঝুঁকি এবং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা ভবিষ্যতের জন্য এক বড় শিক্ষা। ইরান যুদ্ধ এখন নতুন মাত্রায় রূপ পেতে যাচ্ছে। ইয়েমেনের হুথিরা আবারও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। তারা ঘোষণা দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেবে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ঘোষণা করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তা অব্যাহত থাকবে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এটি ছিল তাদের প্রথম হামলা। গোষ্ঠীটির সরকারি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন ইরানের ওপর অবৈধ আক্রমণের পর তারা আর চুপ থাকতে পারে না। ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের যুদ্ধ শুরু করার পর আরেকটি নতুন ফ্রন্ট চালু হলো, যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। উত্তর ইয়েমেন শাসনকারী হুথিদের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, জাহাজ বিধ্বংসী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক বিশাল কৌশলগত মজুদ রয়েছে। এগুলোর বেশিরভাগই ইরানি নকশার উপর ভিত্তি করে স্থানীয়ভাবে তৈরি। 2015 থেকে 2022 সাল পর্যন্ত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সময় তারা এই অস্ত্র ভান্ডার গড়ে তোলে। সে সময় তারা এসব অস্ত্র ব্যাপক ব্যবহার করে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর এই দুই দেশকে প্রবল চাপের মুখে রাখতে সক্ষম হয়। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরপরই হামাসের প্রতি সংহতি জানিয়ে হুথিরা বারবার দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই সময় লোহিত সাগর দিয়ে ইসরায়েল অভিমুখে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে। এই গোষ্ঠীটি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধেও লড়াই করেছে, যার মধ্যে সর্বশেষ ঘটনাটি ছিল 2025 সালের মার্চ-এপ্রিল মাসে মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত অপারেশন রাফ রাইডার নামের একটি অভিযানে। ইসরায়েলে নতুন করে হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে এক টেলিভিশন বিবৃতিতে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা করেন ইরানের উপর হামলার মুখে তার সশস্ত্র সংগঠন ইরানের আনুগত্যের প্রতিদান আনুগত্য দিয়েই পরিশোধ করবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি নেতা এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলে আসছেন তাদের আঙ্গুল এখন ট্রিগারে রয়েছে। রাজনৈতিক ঝুঁকি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হরাইজন এনগেজ এর নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদা ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি বাহিনীর সাথে সরাসরি কাজ করেছেন। তিনি মনে করেন হুথিরা হয়তো নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কিছুদিন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। এখন এই গোষ্ঠীটি সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছেছে যদি ইরানের বর্তমান শাসনের পতন ঘটে তবে ইয়েমেনকে ইসলামী বিপ্লবের শেষ দুর্গ হিসেবে টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ। হুথি সংগঠন আনসারুল্লাহ ইরানের অনুগত কোনো শাখা নয়, তারা ইরানকে বন্ধু এবং অংশীদার হিসেবে মনে করে। হুথিদের দীর্ঘ বিরতির পেছনে কাজ করেছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ফ্যাক্টর। এর মধ্যে নিজেদের যথেষ্ট গুছিয়ে নিতে পেরেছে তারা। সৌদি আরবের সাথে চলমান আলোচনা ব্যাহত করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলার তাগিদও কাজ করছে। হুথিরা মনে করে জাতিসংঘের রোডম্যাপ অনুযায়ী আলোচনায় অগ্রগতি হচ্ছে। ক্ষতিপূরণ, পুনর্গঠন এবং আর্থিক সহায়তার বিষয়ে দুই পক্ষ কথা বলছে। উত্তেজনা বাড়লে সেই অর্জনগুলো কিছুটা ঝুঁকির মুখে পড়তে পারে। 2015 সালের মার্চ মাসে শুরু হওয়া সৌদি আরবের সাথে 7 বছরের যুদ্ধ চালিয়েছিল হুথিরা। 2022 সালের 30 মার্চ যুদ্ধবিরতির মাধ্যমে যেটি শেষ হয়, সেই যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন এসেছে। সংযুক্ত আরব আমিরাত এখন আর সরাসরি ভূমিকা পালন না করায় সৌদি আরব ও ইয়েমেনে প্রধান বহির্শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। পূর্ব, পশ্চিম এবং
দক্ষিণ জুড়ে সৌদি সমর্থিত বাহিনীগুলোর মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি সমন্বয় দেখা যাচ্ছে। হুথিরা ধারণা করছে সৌদি আরবের উপর যে কোনো হামলা এখন আরও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী পাল্টা জবাবের সূত্রপাত ঘটাতে পারে, যা আগের সময়ের মতো হবে না। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরায়েলের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তখন তার প্রতিক্রিয়ায় 2024 সালের জুলাই থেকে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর দূরপাল্লার বিমান হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ হোদাইদা বন্দর এবং হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার আঘাত এনেছে, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি এক বিমান হামলায় 2025 সালের 28 আগস্ট বেশ কয়েকজন হুথি মন্ত্রী নিহত হন। ইসরায়েলে নতুন করে হামলার পর ইসরায়েল হুথি গোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেছে তাদের এই কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে, কিন্তু হুথিরা যে ইসরায়েলের এসব হুমকিকে গুরুত্ব দেবে না তা নিশ্চিতভাবে বলা যায়। ইসরায়েলের এই ধ্বংসাত্মক বিমান হামলায় হুথি নেতৃত্বের উপর সরাসরি প্রভাব ফেললেও যুদ্ধের নীতি থেকে সরে আসবে না। ইসরায়েল ও মার্কিন হামলাগুলো চালানো হয়েছিল উচ্চ পদস্থ রাজনৈতিক কর্মকর্তা এবং হুথি পরিবারের সদস্যদের লক্ষ্য করে। এর ফলে হুথি বাহিনীর জেনারেল চিফ অব স্টাফ মোহাম্মদ আল গোমারি নিহত হন। বর্তমান ইয়েমেনের সানা জুড়ে বিভিন্ন প্রদর্শনী এবং প্রচারণায় তার উপস্থিতি লক্ষ্য করা যায়। ইসরায়েলি হামলায় যেসব নেতা নিহত হয়েছেন তাদের সবাইকে স্মরণ রাখার চেষ্টা করা হয়। পরবর্তী প্রজন্ম তাদের মনে রাখে। ফলে হুথিদের লড়াই কোনো সাময়িক ঘটনা নয়, তারা কৌশলগতভাবে প্রস্তুত হয়ে যুদ্ধে অংশ নেয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলে নতুন করে হামলা শুরু করার পর পশ্চিমাদের মধ্যে এই শঙ্কা প্রবল হয়েছে যে হুথিরা লোহিত সাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু বানাবে, এমনকি বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেবে। ইরানের হরমুজ প্রণালী বন্ধের সাথে সাথে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বজুড়ে এর মারাত্মক অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র যদি জোরপূর্বক হরমুজ প্রণালী চালু করতে যায় অথবা খার্ক দ্বীপ দখল করার পদক্ষেপ নেয়, তবে হুথিরা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে। তারা সৌদি আরবের ইয়ানবুতে অবস্থিত ইস্ট ওয়েস্ট পাইপলাইনের শেষ প্রান্তে আঘাত এনে বিকল্প রপ্তানি পথ রুদ্ধ করতে পারে। একই সাথে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সংকীর্ণ হরমুজ প্রণালীর মতো একইভাবে অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করার পূর্ণ সক্ষমতা হুথিদের রয়েছে। এছাড়া হুথিদের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের নাগালে রয়েছে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলো। সৌদি আরবের ইয়ানবু, জেদ্দা এবং পশ্চিমাঞ্চলের বিমান ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করে দিয়েছে রিয়াদ। সেখানে হামলা চালানো হুথিদের একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী বহর পশ্চিম সৌদি আরবের নিরাপত্তায় ব্যস্ত রেখে সেখানে আটকে রাখতে পারবে। যুক্তরাষ্ট্র আরব সাগরে থাকা তাদের রণতরীকে শক্তিশালী করতে বাব আল মান্দেব প্রণালী দিয়ে আরেকটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর চেষ্টা করতে পারে। এক্ষেত্রে হুথিরাও চুপ থাকবে না, তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেই রণতরীকে আঘাত করার আপ্রাণ চেষ্টা করবে। 2025 সালের অপারেশন রাপ রাইডারের পর থেকে মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী রণতরীগুলোকে স্থলভিত্তিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রাখতে সতর্ক রয়েছে। কিন্তু হুথিরা যে এমন হামলা চালাতে পারে তাতে কোনো সন্দেহ নেই। হুথিরা আগে সংযম দেখালেও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। যদি এই গোষ্ঠীটি মনে করে যে তাদের মিত্র হিজবুল্লাহ এবং ইরানের সহায়তা প্রয়োজন, তবে তারা আবারও অভিযান শুরু করবে। ইতিমধ্যে ইসরায়েলে হামলার মধ্য দিয়ে তারা ঠিক সেটি করেছে। হুথিদের নতুন করে শুরু হওয়া এই সামরিক তৎপরতা লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরকে কেন্দ্র করেই আবর্তিত হবে, যা সারা বিশ্বের পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার ট্রাম্পের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে এটি হবে সবচেয়ে বড় আঘাত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।